তাদের কাছে বলা হচ্ছে আমি নাকি মুসলিমদের বাংলায় সব ঢুকিয়ে দিয়েছি। এরা আছে স্বাধীনতার সময় থেকে। আমি থোড়াই দেশটাকে ভাগ করেছি, তখন জন্মেছিলাম। বিজেপি কো পুছিয়ে। গতকাল রাত্রিরে জ্ঞানেশ কুমার এবং টিম তারা পশ্চিমবঙ্গে পদার্পণ করেছে এবং তারপর থেকে বা এই গোটা ঘটনাক্রমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচন ঘোষণা হওয়ার আগে থেকেই এমন একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছেন বলে মনে হচ্ছে, যেখানে আপ্রাণভাবে রাষ্ট্রপতি শাসনকে টেনে আনার চেষ্টা করছেন তিনি। যখন কার্যত প্রায় সমস্ত পথ বন্ধ হয়ে গিয়েছে, তখন তিনি বোধহয় ওই একমাত্র এই পথ দিয়েই পশ্চিমবঙ্গে চতুর্থবার ক্ষমতায় টিকে থাকার জন্য যা ইচ্ছা তাই করছেন। কেন না, গতকাল আপনাদের সামনে আমি দেখাবো যে নির্বাচন কমিশনার ঢোকার সঙ্গে সঙ্গেই তাকে কালো পতাকা দেখানোর ব্যবস্থা বন্দোবস্ত খুব সুচতুরভাবে করা হয়েছিল। এছাড়াও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চ থেকে যা মন্তব্য করেছেন, একজন সাধারণ মানুষও এই মন্তব্য করলে তার বিরুদ্ধে এফআইআর হয়ে তার এতদিন জেল হয়ে যেত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আজকে আপনি শোনাবো, তবে এই মন্তব্য আপনি করতে যাবেন না। তার কারণ আপনি যদি এই মন্তব্য করেন, আমি জানি না কোর্টও হয়তো স্বতঃপ্রণোদিত ভাবে আপনাকে গ্রেপ্তার করার পারমিশন দেবে। কিন্তু মুখ্যমন্ত্রীর জন্য আমাদের এই পশ্চিমবঙ্গ ছেড়ে দিন, গোটা ভারতবর্ষের সব ছাড় রয়েছে। এবং শুধু তাই নয়, রাষ্ট্রপতিকে এই বলা এই মন্তব্যের পরেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ বোধহয় হয়তো ওইভাবে নেওয়া হয়নি। কিন্তু যে বিষয়ে মুখ্যমন্ত্রী ইডি আধিকারিকদের রেডের সময় তাদের ডকুমেন্ট একেবারে হাতিয়ে নিয়ে, যেখানে ডাকাতির ধারায় মানে বিভিন্ন রকম ধারা উপধারাতে মামলা রুজু করেছিল ইডির আধিকারিকরা, সেখানে পর্যন্ত যখন কোনো রকমের ফলাফল না আসে, তখন নিশ্চিতভাবে কোথাও গিয়ে আমাদের মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়, আজকের এই মমতা বন্দ্যোপাধ্যায় তৈরিই হতো না যদি আমাদের সংবিধান না পারমিশন দিত। আজকে আলোচনা করব মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন, যা বলেছেন, আপনি স্তম্ভিত হয়ে যাবেন। এবং আমার কোথাও গিয়ে মনে হচ্ছে তার শেষ রাস্তা হচ্ছে একটা অ্যানার্কি সৃষ্টি করে তারপর সেখানের মধ্যে দিয়ে 356 ধারা জারির মধ্যে রাষ্ট্রপতি শাসনের সহানুভূতির ভোটের মধ্যে দিয়ে তার ক্ষমতায় চতুর্থবার টিকে থাকা। আসুন আলোচনা করি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আমি প্রথমে আপনাদের সামনে দেখিয়ে দিই সেই অংশটা যেটা খুবই নর্মাল ছিল, যেখানে জ্ঞানেশ কুমাররা ঢুকবেন, তাকে কালো পতাকা দেখানোর ব্যবস্থা করা হবে এবং আরো বিভিন্ন রকমের তাদেরকে উত্ত্যক্ত করার ব্যবস্থা করা হবে। কেন? রাজ্য সরকার কি জানেন না যে এই সমস্ত করলে তার বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ নিতে পারেন, বা ভোটের পরিস্থিতি নেই বলে ভোট পরে পিছিয়ে দিয়ে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ হতে পারে? জানেন না? আমার এই জন্যই মনে হচ্ছে সম্ভবত তিনি চাইছেন এই একটা পথই খোলা। তার কারণ যে পরিমাণ অবৈধ ভোটারদের নাম বাদ গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর এই ভোটার লিস্টে তিনি কোনোভাবেই ভোটে লড়তে চাইছেন না। তাই ওই ধর্ণা মঞ্চ থেকেই তিনি কিছু একটা হেস্তনেস্ত করেই ছাড়বেন। আমার যা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, আপনাদের আলাদা মনে হলেও লিখে জানাবেন। তবে ওইটা দেখাবো, জ্ঞানেশ কুমার ঢুকছেন, তারপরে বিভিন্ন ফুটেজ আছে, আমি একটা বা দুটো ফুটেজ দেখাচ্ছি। জ্ঞানেশ কুমার ঢুকছেন, তারপরেই একটু পরেই তাকে রাস্তার মধ্যে কালো কাপড়, কালো পতাকা, গো ব্যাক স্লোগান, যা ইচ্ছা তাই আর কি করা হচ্ছে। দেখুন। হত্যাকারী জ্ঞানেশ কুমার দূর হটো, তন্ত্রের হত্যাকারী জ্ঞানেশ কুমার দূর হটো, তার পক্ষে বৈধ ভোটারের নাম বাদ দেওয়া জ্ঞানেশ কুমার জবাব দাও। জ্ঞানেশ কুমার গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক। দেখলেন, এই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি। কিন্তু তার থেকে উদ্বেগজনক পরিস্থিতিটা এবার আমি আপনাদের সামনে বলবো। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতিকে অপমান করার সাহস দেখিয়েছেন। তার হাত পা কাঁপেনি, তার মুখ কাঁপেনি, তার বুক কাঁপেনি। ভারতবর্ষের দ্বিতীয় কোনো রাজনৈতিক নেতা এমনটা করতে পারেননি। ভারতের প্রধানমন্ত্রী তীব্র ভাষায় আক্রমণ করেছেন, তাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। সে বিষয়ে পরে আসছি।
গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য স্তম্ভিত করে দিয়েছে আমাকে। আমি জানি না কতজন আপনারা এটা শুনেছেন বা কত মিডিয়া আপনাদের সামনে দেখিয়েছে। আমি একটু লিখে এনেছি, কোট আন কোট আপনি পড়ে শোনাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো কি বলেছেন। তিনি বলছেন, আমরা তার বক্তব্য হঠাৎ করে তিনি নাকি জানতে পেরেছেন যে স্কুলে, তিনি বলছেন যে স্কুলে গার্জেনরা যখন যায় তখন নাকি তারা আলোচনা করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের ঢুকিয়ে দিয়েছে আমাদের এই রাজ্যে। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মুসলিমদের ঢুকিয়ে দিয়েছে, গার্জেনরা আলোচনা করেন যখন স্কুলে তারা যান। জানি না কোন কনটেক্সট এটা। তারপরে তিনি বলছেন আমরা যদি কোনোদিন না থাকি, বলছেন যে ক্ষমতায় যদি তারা কোনোদিন না থাকেন, 1 সেকেন্ড লাগবে, একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, 1 সেকেন্ডের মধ্যে একেবারে 12টা বাজিয়ে দেবে। তাই বলছি আমরা যতদিন আছি ভালোই আছো, বিজেপি আসলে ওই একটা কমিউনিটি জোট বাঁধলে তোমাদের 1 সেকেন্ড লাগবে, 12টা বাজিয়ে দেবে। ভাবুন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কাদের ধমকি দিচ্ছেন, কাদের 12টা বাজিয়ে দেবেন তিনি বলে মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করছেন। এর বিরুদ্ধে কি তিনি তদন্তের নির্দেশ দিচ্ছেন, নাকি তিনি এটাকে উপভোগ করছেন? তিনি জানা সত্ত্বেও সর্বোচ্চ পদে বসে একটা কমিউনিটি 1 সেকেন্ডে অ্যানার্কি তৈরি করে দেবে, 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে। কাদের 12টা বাজানোর কথার আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী? পশ্চিমবঙ্গবাসীর 12টা বাজিয়ে দেবে জেনেও রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তিনি চুপ করে বসে থাকবেন, তদন্তের কোনো নির্দেশ দেবেন না? কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো। সবাই মিলে জোট বাঁধুন। কেউ ভাববেন না, আমি শুনেছি কোনো স্কুলে গিয়ে গার্জিয়ানরা কেউ আলোচনা করেন, যারা বাংলাটা হয়তো বোঝেন না ভালো, আমি তাদের দোষ দিই না, নাই বুঝতে পারেন। আমরাও যদি তাদের সব ভাষা বুঝি না, কিন্তু এইটুকু বুঝি। তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, বাংলা আপনাকে এত ভালোবাসে, আপনারা কেন এ কথা বলবেন बीजेपी प्रचार জন্য? आप क्यों बोलते हैं कि हम मुस्लिम लोगों को लेके आया? अगर कोई लेके आया तो आजादी का टाइम में गांधी जी को क्वेश्चन कीजिए, नेहरू जी के क्वेश्चन कीजिए, राजेंद्र प्रसाद को क्वेश्चन कीजिए, अम्बेडकर को क्वेश्चन कीजिए। आप तो तब जन्म ही नहीं लिया था। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি, কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে, একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। শুনলেন বঙ্গবাসী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চ থেকে তিনি আশঙ্কা প্রকাশ করছেন না। তিনি, আমার তো মনে হলো না তিনি আশঙ্কা প্রকাশ করছেন, তিনি এটাকে হুঁশিয়ারি দিচ্ছেন নাকি আশঙ্কা প্রকাশ করলেন যে একটা কমিউনিটি যদি এক জায়গায়, কোন কমিউনিটি? তার আগেই তিনি বলছেন যে মুসলিমকে আমরা আনিনি, মুসলিমকে কারা এনেছে তোমরা গান্ধীজিকে জিজ্ঞাসা করো, আম্বেদকরকে জিজ্ঞাসা করো, নেতাজি জওহরলাল নেহরুকে জিজ্ঞাসা করো, আরো কয়েকটা নাম ফাম বললেন, এদেরকে জিজ্ঞাসা করো। আমি মুসলিমদের আনিনি, কারণ আমি তখন জন্মাইনি ভাগের সময়। আরে মুসলিমদের রাজ্যে আনা কি মানে আপত্তিটা কোথায়? এই রাজ্য কি আমাদের একার নাকি? কিন্তু শিখ, খ্রিস্টান, হিন্দু, মুসলমান সকলের। মুসলমানরা এই রাজ্যে কারা এনেছে এই নিয়ে বিতর্কটা উঠবে কেন? কেন এই বিতর্কটা উঠবে? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হঠাৎ করে এই বিতর্ক উস্কে দিয়ে তাদেরকে বলছেন তারা যদি 1 সেকেন্ডে জোট বাঁধে, 1 সেকেন্ডের মধ্যে 12টা বাজিয়ে দেবে। কাদের 12টা বাজাবে? নিজের দেশের মধ্যে বসে নিজের রাজ্যবাসীকে কাদের 12টা বাজানোর কথা শোনাচ্ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী? এক জায়গায় নয়, দুবার বলেছেন এই কথাটা। আরো একটি জায়গায় তিনি বলেছেন যে মুসলিমদের আমি আনিনি। এই প্রসঙ্গে তিনি কিছু বলেছেন, আমি শোনাবো আর একবার। অত্যন্ত ভয়ঙ্কর লেগেছে আমার। রাজ্যের মানুষকে সম্মান জানিয়ে যারা এখানে থাকে, আমি মনে করি তারা আমাদের থেকেও বেশি বাংলায় দুর্গাপুজো করেন। তাদের উৎসবেও আমরা যাই, তারাও আমাদের উৎসবে আসে। তাদের কাছে বলা হচ্ছে আমি নাকি মুসলিমদের বাংলায় সব ঢুকিয়ে দিয়েছি। এরা আছে স্বাধীনতার সময় থেকে। আমি থোড়াই দেশটাকে ভাগ করেছি, তখন জন্মেছিলাম। बीजेपी को पूछिए क्या मेरे को तब जन्म हुआ जब देश का आजादी का लड़ाई हुआ था? आप कहां थे? आप ब्रिटिश का दलाली करते थे। गांधी जी को गोली करके कौन मारा? बड़ा बड़ा बात करते हैं। যাদের কিছু বলার থাকে না তারা উল্টো পাল্টা বলে। এদের সাইকিয়াট্রিক প্রবলেম আছে। শুনলেন, আমি আপনাদের সামনে বলছি এই নিয়ে কেউ বিতর্কে যাবেন না। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান একবদ্ধ হয়ে থাকুন। এই রাজ্য আপনার, এই রাজ্য আমার, এই রাজ্য প্রত্যেকের। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উস্কানিমূলক মন্তব্যের জন্য তার বক্তব্য সত্যি প্রমাণ করার জন্য এমন কোনো কাজ করবেন না
যাতে পশ্চিমবঙ্গে প্রত্যেকের মানে আপনারও আমারও সবার অসুবিধার সৃষ্টি হয়, করবেন না। আমি এইখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে স্তম্ভিত হয়ে গিয়েছি, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হচ্ছে তিনি কি রাষ্ট্রপতি শাসনের জন্য একেবারে উন্মুখ হয়ে দাঁড়িয়ে আছেন। তিনি কি চাইছেন যে রাষ্ট্রপতি শাসনটা জারি হয়ে যাক? রাষ্ট্রপতি শাসন যদি জারি না হয়ে যায় তাহলে কোনোভাবেই এবারে ভোটের বৈতরণীটা পার করা যাবে না। আমি এখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বিরুদ্ধে একেবারে কড়া ভাষায় কথা বললেন। আমি প্রধানমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত রাগের সঙ্গে বক্তব্য বলতে শুনিনি, মানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে অপমান করেছেন তা নিয়ে কড়া ভাষায় গতকালের মন্তব্য, এটা পরশুর মন্তব্য নাকি নয়, কিন্তু গতকালে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী। শোনাব আপনাদের। पश्चिम बंगाल में टीएमसी सरकार ने देश की राष्ट्रपति आदरणीय द्रौपदी मुर्मू जी का घोर अपमान किया है। द्रौपदी मुर्मू जी संथाल आदिवासी परंपरा के बहुत बड़े उत्सव में शामिल होने के लिए बंगाल गई थी। साथियों, ये राष्ट्रपति जी के अपमान के साथ साथ देश के संविधान का भी अपमान है, देश के संविधान के स्पिरिट का भी अपमान है, लोकतंत्र की महान परंपरा का भी अपमान है। শুনলেন, এই হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর মন্তব্য ছিল। তিনি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যাওয়াটাই স্বাভাবিক ব্যাপার। তার কারণ দেশের রাষ্ট্রপতিকে নিয়ে এইটুকু সৌজন্যতাকেও দেখাতে পারবে না। আমার রাগ আসলো মনেই আমি প্রকাশ্যের মধ্যে রাগ প্রকাশ করে দিলাম, তাহলে তার ওই চিফ মিনিস্টারের মতো অত দায়িত্বপূর্ণ সিটে বসার তার মানে গ্রহণযোগ্যতা রয়েছে কিনা সে নিয়ে সন্দেহ প্রকাশ করতে হয়। কারণ আমি যদি আমার রাগ, দুঃখ, আমার অ্যাঙ্গার এগুলোকে আমি সঠিকভাবে আবরণ দিতে না শিখি, এগুলো যদি আমি যখনই রাগ তৈরি হলো আমি এটা বহিঃপ্রকাশ করে দিলাম, কোনো কমিউনিটির বিরুদ্ধে আমি কমিউনিটি হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন ওই চেয়ারে বসে, তো অবাক লাগে। আমি আপনাদের সামনে এখানে একটা ঘটনা শোনাবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না যে আমি মুসলিমদের আনিনি। প্রথম কথা, এই বক্তব্যতে আমার নিজস্ব আপত্তি রয়েছে। তিনি মুসলিমকে আনা বা নেওয়ার এই প্রসঙ্গটা আলোচনার বিষয়বস্তু হতে পারে না। স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে তারা এই রাজ্যে আছেন, এই দেশে রয়েছেন, ঠিক আমাদের মতো করে তাদের অধিকার রয়েছে। এই নিয়ে যারা আলোচনা উস্কে দিতে চাইছেন তারা কার্যত ওই আমাদের সম্প্রীতিটাকে নষ্ট করার চেষ্টা করছেন। আমি ঠিক এই জায়গাটায় যারা এতটা মুসলিমদের মানে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন, আমি একটা বলছি, দেখুন আপনাদের মনে আছে পড়শি দেশ বাংলাদেশে ওসমান হাদির মৃত্যু নিয়ে গোটা বাংলাদেশ একেবারেই রাজপথে নেমে গিয়েছিল, বিভিন্ন রকমের অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তিনি ছিলেন ইনকালাব একটা রাজনৈতিক সংগঠনের মঞ্চের আহ্বায়ক। তাকে কোনো দুষ্কৃতীরা গুলি করে এসে মেরে দিয়ে চলে যায়। তারপরে বাংলাদেশের রাজনীতি উত্তাল হয়ে গিয়েছিল। আপনারা জানেন তাদের খুনি কারা ছিল? তাদের খুনি ছিল বাংলাদেশের অভিযুক্ত। তাদের বিরুদ্ধে চার্জশিট হয়ে গিয়েছে বাংলাদেশে। তাদের নাম হচ্ছে, প্রধান অভিযুক্তের নাম ফয়সাল মাসুদ করিম আর আলমগীর শেখ। এদের কোথায় পাওয়া গেছে জানেন? গতকাল পশ্চিমবঙ্গে এদেরকে পাওয়া গিয়েছে এবং বনগা লাগোয়া মানে বাংলাদেশ লাগোয়া বনগা সীমান্ত থেকে এদেরকে গ্রেপ্তার করেছে আমাদের মানে রাজ্যের এসটিএফ। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মুসলিম আনার কথা বলতে ভারতীয় মুসলিমদের নিয়ে আপনি কথাই বলবেন না, তার কারণ তাদেরও প্রত্যেকের অধিকার রয়েছে। আপনাকে বিজেপি যে ব্যাপারটি বলে সেটা হচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশকারীর কথা বলা হয়, শরণার্থীর কথা বলা হয় না। বাংলাদেশ অনুপ্রবেশকারীদের কথা বলা হয়। এরা হচ্ছে অনুপ্রবেশকারীরা, যারা ওই দেশে অপরাধমূলক কাজ করে এই রাজ্যে ঢুকে যাচ্ছেন আপনি ফেন্সিং করতে দেন না বলে। বনগাঁতে ঢুকলো কিভাবে? আপনি এই বিষয়ে তদন্তের জন্য নির্দেশ দেবেন কি? আপনি এই বিষয়ে তদন্তের নির্দেশ দেবেন না। এরাও তো মুসলিম যারা ধরা পড়লো, এরাও তো বাংলা ভাষায় কথা বলে। তাহলে কি এই বাংলা ভাষায় কথা বলে বলে এদের নামও কি এবারে এসআইআরে রেখে দেওয়ার জন্য কি তাহলে কি সবাই করতে হবে? কারণ এরা বাংলা ভাষায় কথা বলে, এরাও সংখ্যালঘু।
সংখ্যালঘু আর বাংলা ভাষায় কথা বলেই মানে তাদের পশ্চিমবঙ্গে বা ভারতে মানে বাস করার অধিকার জন্মায় না, তাদের ভারতীয় হতে হবে। আর সেই প্রমাণটার জন্যই এসআইআর এ ডকুমেন্টেশন ভেরিফাই হচ্ছে। যদি প্রবলেম থাকে তাহলে ধর্ণা মঞ্চটা সেই প্রবলেমের সলিউশন করতে পারে না। আপনাকে সঠিকভাবে নির্বাচন কমিশনের কাছে প্রপারলি ফর্ম ফিল আপ করে ডকুমেন্ট জমা দিয়ে সেই কাজটা করতে হবে। আপনি তদন্তের নির্দেশ দেবেন না, আপনি কোনোভাবে তদন্তের নির্দেশ দেবেন না, কারণ আপনি তদন্ত নির্দেশ দেবেন তার বিরুদ্ধে যিনি আপনার হাতে খড়ি নিয়েছিলেন, সেই সিবি আনন্দ বোস আপনার কাছ থেকে হাতে খড়ি নিয়েছিলেন। আর হাতে খড়িটা এত ভালো আপনি দিয়েছিলেন যে তিনি যখন চলে যাচ্ছেন তার মাঝপথে তাকে তো শ্লীলতাহানির অভিযোগে যা তা করেছেন, এবং রাজভবনে আপনার যেতে ভয় লাগে, তার পাশে বসতে ভয় লাগে, মানে বিভিন্ন রকমের মানে খুবই অসৌজন্যমূলক কথাবার্তা বলেছেন। কিন্তু এখন তো মনে হয় যে আপনি তাহলে ঠিকই বলেছেন, তার কারণ একজন কম্প্রোমাইজড হয়ে যাওয়া রাজ্যপাল বলেই কি আপনার আজকে তার বিরুদ্ধে এতটা সমব্যাপী ঝরে পড়ছে? আপনি বলছেন যে এই রাজ্যপালের বিরুদ্ধে এবার করতে হবে তদন্ত। কে করবে? সিবিআইডি নয়, আপনার রাজ্যের সিআইডি নাকি তদন্ত করবে। মানে ইচ্ছা প্রকাশ করলেন আপনি। কি বলছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, শুনুন। গভর্নরকে চলে যেতে হলো কেন? একটা ছোট্ট এনকোয়ারি হয়ে যাক। তার তো 3 বছরের টার্মস ছিল। ধনকরকে উপরাষ্ট্রপতি থেকে রিজাইন করতে বাধ্য হলো কেন? একটা এনকোয়ারি হবে নাকি? একটা কাজ করুন, সিবিআই কে দিয়ে তো আপনার পক্ষে করিয়ে লাভ নেই, আর ইডিকে দিয়েও সবাই খারাপ বলাই মনে করি না, বাট প্রেশার দেয়। আপনি আমাদের সিআইডি কে দায়িত্ব দিন, আমরা করে দিচ্ছি। ধনকর জিও বাংলার গভর্নর ছিলেন, কাজের সময় কাজী, কাজ ফুরলে পাজি, এইটাই তো। তাকে দিয়ে আমায় কত গাল দিয়েছেন, আমার কত ফাইল আটকেছেন, আমার কত বিল আটকেছেন, কিন্তু তবুও একটা সৌজন্য আমি মেনটেন করতাম। যিনি আনন্দ বসছিলেন তার সাথে আমার এখনো কথা হয়নি সেভাবে, হঠাৎ করে ওনাকে সরালেন কেন? শুনলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সিবি আনন্দ বোসের কেন তিনি পদত্যাগ করেছেন, কেন তার শরীর খারাপ, এই নিয়ে তিনি নাকি তদন্ত করাবেন সিআইডি কে দিয়ে। একটা সবকিছু সহ্যের একটা সীমা রয়েছে, জানেন তো। ঠিক আছে, আপনি একটা কমিউনিটিকে জোটবদ্ধ হতে বলবেন, এবং আপনার কাছে খবর রয়েছে নাকি যে 1 সেকেন্ডে তারা 12টা বাজিয়ে দিতে পারে, এত বড় খবর পাওয়ার সত্ত্বেও আপনি কোনো তদন্তের নির্দেশ দেবেন না। আপনি তদন্তের নির্দেশ দেবে কেন সিবি আনন্দ বোস রিজাইন করেছেন সেই নিয়ে আপনি তদন্তের জন্য আপনি মাথা ব্যথা করতে পারেন। কিন্তু এত বড় খবর যখন আপনার কাছে রয়েছে, 1 সেকেন্ডে 12টা বেজে যেতে পারে পশ্চিমবঙ্গের, এই 1 সেকেন্ডে 12টা বাজারের ছকটা কারা কষলো আপনি আগে থেকে জানতে পারলেন কিভাবে? কে আপনাকে এই তথ্য দিল এই সম্পর্কে? তাহলে আপনি কি ব্যবস্থা নিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষকে সুরক্ষিত রাখার জন্য? এইটা আমরা কিন্তু জানতে পারলাম না। এটা আমাদের কাছে অত্যন্ত ভয়ের বিষয়। নির্বাচনের আগে রাজ্যের প্রশাসনিক প্রধান যদি এই মন্তব্য করেন, এবং সব থেকে দুর্ভাগ্যপূর্ণ ব্যাপার হচ্ছে যে আপনারা বলবেন, এক্ষুনি লিখবেন রাষ্ট্রপতি শাসন, রাষ্ট্রপতি শাসন, রাষ্ট্রপতি শাসন। এর আগেও পশ্চিমবঙ্গের বুকে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল, কিন্তু বিশ্বাস করুন রাষ্ট্রপতি শাসন নিয়ে না ইতিহাস বলে যে রাষ্ট্রপতি শাসনের ফায়দা লোটে যাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি শাসন করা হয়। রাষ্ট্রপতি শাসন করেছিল ইন্দিরা গান্ধী, মুছে গিয়েছিলেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যদি আরো একবার এই সুযোগটা পেয়ে যান না, তিনি জানেন যে এই একটাই সুযোগ তাকে বাঁচাতে পারে হয়তো। তাই এত সহজে না, যারা আপনারা মুক্তি পেতে চাইছেন, অনেক সময় কি হয় জানেন তো, যে যেখানে ধরুন দাউ দাউ করে আগুন জ্বলছে না, সেখানে জল দিয়ে আগুন নেভাতে নেই। আপনারা বলবেন আরে আগুন জ্বলছে, জল ঢালো জল ঢালো, জল দিয়ে আগুন নেভাতে নেই। যখন দাউ দাউ করে আগুনের তীব্রতা অতিমাত্রায়, তখন কিন্তু জল দিয়ে নেভানোর নিয়ম নয়, কারণ জলটা ভেঙে গিয়ে হাইড্রোজেন আর অক্সিজেনে পরিণত হয়ে যায়। এই দুটোই কিন্তু ওই জল আগুনটাকে আরো বেশি জ্বালতে সাহায্য করে দেয়। কাজে কোনটা করলে আমাদের জন্য ঠিক আর কোনটা করলে আমাদের জন্য ভুল, সব সময় প্রত্যেকটি ক্ষেত্রে যে আপনি বাড়িতে বসে নির্ভুলভাবে ব্যাখ্যা করতে পারবেন এমনটা চালাক ভাবার কোনো কারণ নেই। যদি হতেন বা হতাম, তাহলে নিশ্চিতভাবে আজকে আপনিও বসে মোবাইলের ওপার থেকে ভিডিও শুনতেন না, আর আমি এপার থেকে খবর করতাম না। তাহলে আমার বা আপনাদের জায়গা ওই লোকসভার অন্দরে কোনো না কোনো ভাবে হতো, কিংবা বিধানসভার অন্দরে হতো। তো সেই জন্য মাথায় রাখতে হবে যে এত সরলীকরণ করে দেবেন না। আজকে আমার আপনার মন্তব্যে যদি রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায়, রাষ্ট্রপতি শাসনের কিছু মানে গুরুত্বপূর্ণ সুদিকগুলো আছে, যেগুলো আপনাদের জন্য আপনারা বলেন, আমরাও বলি কখনো কখনো। সেই সুদিকগুলো হচ্ছে, পুলিশের কন্ট্রোলটা থাকবে না এই রাজ্য সরকারের কাছে, তাবেদারি করার এরা সুযোগ পাবে না।
তৃণমূলপন্থী যে সমস্ত আমলারা রয়ে গিয়েছে তাদের 1 সেকেন্ডে বদলি করে দেওয়া বা অন্য জায়গায় সরিয়ে দেওয়ার জন্য কন্ট্রোল থাকবে সেন্ট্রালের কাছে, কিংবা যারা চুরি করছেন, দুর্নীতি করছেন, ভোটে কারচুপি করার সুযোগ করে দিচ্ছেন, লিস্টের মধ্যে ভুয়ো নামগুলো ঢুকিয়ে দিচ্ছেন, তাদেরকে পানিশেবল অফেন্সের মধ্যে নিয়ে গিয়ে ক্ষমতা মানে ব্যবস্থা নিতে পারে কেন্দ্রীয় সরকার। কিন্তু আপনারা বলুন, সে তো এখনো পারে, এখনো তো কিছু কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সেই এখতিয়ার রয়েছে, তারা কি নিচ্ছেন? তা সেই কারণেই বলছি যে এরকম কোনো নির্দেশ, মানে এরকম কোনো ম্যাজিক নেই যে এরকম করলো একটা ম্যাজিক ওয়াইন ঘুরিয়ে দেওয়া হলো, তার মধ্যেই একেবারে রাজ্যটা সুন্দর হয়ে গেল। এটা এরকম হবে না। হবে সেই দিনই যেদিন আপনি, আমি, আপনার বাড়ির লোক, আমার বাড়ির লোক, আমাদের পাড়া, আমাদের গ্রাম, আমাদের শহর, আমাদের গোটা রাজ্যটা এই মুখ্যমন্ত্রী যিনি বলছেন 1 সেকেন্ডে তো 12টা বাজিয়ে দেবে একটা কমিউনিটি, তার বিরুদ্ধে যতক্ষণ না আমরা ভোট বাক্সে গিয়ে একেবারেই আমাদের রায়টা দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত এর মুক্তি হবে বলে আমার বিশ্বাস নেই। সবার ওপর আমি দায়িত্ব ছেড়ে দিচ্ছি, আমার নিজের দায়িত্বটা আমি পালন করছি না। ওদিকে রাষ্ট্রপতি শাসন করবে আর এদিকে আমি তৃণমূলকে ভোটটা দিয়ে যাব। হবে? পরিবর্তন হবে? রাষ্ট্রপতি শাসন তার অনন্তকাল করা যায় না। সেই জন্য প্রত্যেকের দায়িত্বটা প্রত্যেকে পূরণ করুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে এই ধরনের বক্তব্য আমি স্তম্ভিত হয়ে গেলাম, ভীত হলাম। আপনাদের প্রত্যেকের বোধহয় ভীত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। তার কারণ কোনো একটু এদিক থেকে এদিক আমাদের আশঙ্কা লাগছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতা প্রয়োগ করে এই 12টা বাজানোর হাত থেকে পশ্চিমবঙ্গবাসীকে রক্ষা করবেন তো, নাকি তার বিরুদ্ধে তিনি রাষ্ট্রপতিকে বক্তব্য বলেছেন বলে প্রধানমন্ত্রী গর্জে উঠেছে। আমি দেখলাম বিদেশ মন্ত্রী পর্যন্ত এর বিরুদ্ধে বক্তব্য রেখেছেন, মায়াবতী পর্যন্ত এর এগেনস্টে বক্তব্য রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি অন্য রাজ্যের যখন প্রবলেম হয় তখন তোমাদের পাশে দাঁড়াই, তোমরা কেউ আমার পাশে দাঁড়াচ্ছ না। এইসব করেও যদি পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট দিতে না পারে, তাহলে বিশ্বাস করুন শুধু নরেন্দ্র মোদী ওখানে বসে সব আপনাদের জন্য সুখ আর শান্তি রচনা করে দেবেন, এ হয় না। আপনাদের মতামত লিখে জানাবেন এবং সাবধানে থাকবেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আমাদের নিশ্চিতভাবে তার প্রতি সম্মান জানিয়েই বলতে হবে এবং তাকে আবেদনও করতে হবে যে এমন কোনো কাজ থেকে আমাদের বিরত রাখবেন যাতে এই ধরনের 1 সেকেন্ডে 12টা বাজার মতো কোনো পরিস্থিতি তৈরি না হয় আমাদের এই রাজ্যে। আর আপনারা কোনো রকমের হিংসায়, প্ররোচনায় কেউ পা দেবেন না এবং সকলেই আমাদের দেশটা সবার, আমাদের গণতন্ত্র তাই বলে, সেটা মাথায় রেখেই আমাদের এই রাজ্যে থাকতে হবে। সে যেটা যার ভালো লাগবে লাগবে না এখনকার মতো।